জোর করে ধরে নেওয়া হয় নিরাপত্তা বাহিনীর পরিচয় দিয়ে, যেখানে থাকে বাহিনীর পোশাক পরা লোকজন অথবা ইউনিফর্ম ছাড়া অস্ত্রধারীরা। এভাবে তুলে নেয়ার পর অস্বীকার এবং দিনের পর দিন নিখোঁজ হয়ে যাওয়া মানুষ বাংলাদেশে গুমের শিকার বলেই পরিচিত। বিগত এক দশকে গড়ে ৫৫ জন করে মানুষ প্রতি বছর এভাবে এদেশে নিখোঁজ হয়েছেন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গত ১০ বছরে ৫৫০ মানুষ নিখোঁজ বা গুম হয়েছেন। একই কায়দায় নিখোঁজ এসব ব্যক্তির পরবর্তী পরিণতি সম্পর্কে যে তথ্য রয়েছে, সেখানে দেখা যায় কাউকে কাউকে পুলিশে সোপর্দ করা হয়েছে, কয়েকজনকে পাওয়া গেছে ডিবি অফিসে। হারিয়ে যাওয়া মানুষদের কারাগারে পাঠানোরও তথ্য রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের পরবর্তী সময়ে এলিট ফোর্স র্যাব হাজির করেছে এমন তথ্য আছে। এছাড়া অপহরণ বা গুমের শিকার বেশ কয়েকজনকে পরে গ্রেফতার দেখানো হয়েছে। গুমের ঘটনায় প্রায় সব ক্ষেত্রেই কোনো না কোনো নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। বাংলাদেশ যেখানে সংস্কৃতি, আইনের শাসন, জনগণের অধিকার, বাংলাদেশ নামক গুম রাজ্যে এগুলো ফাঁপা বলি ছাড়া আর কিছুই নয়। এই অবৈধ সরকার ও হিন্দুত্ববাদী ভারতের আধিপত্যের জন্য সামান্যতম হুমকি হতে পারে এমন কোনো ব্যক্তি এই রাষ্ট্রে নিরাপদ নয়। গুম, খুন, ক্রসফায়ার কিংবা বন্দিত্বই এমন লোকদের নিশ্চিত পরিণাম। এখানে কেবল তারাই নিরাপদ যারা নীরবে তাদের আধিপত্য ও জুলুম মেনে নেয় কিংবা তাদের ক্রীড়নক হয়ে কাজ করে। বিগত কয়েক বছরে গুম বাংলাদেশে একটি প্রশাসনিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। গত ১৩ বছরে বাংলাদেশে ৬০৪ জন গুমের শিকার হয়েছেন। তাদের বড় একটি অংশই আর ফিরে আসেননি। তারা আদৌ কখনো ফিরে আসবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশোকের হিসাব অনুযায়ী ৬০৪ জনের মধ্যে ৭৮ জনের লাশ উদ্ধার হয়েছে, ৮৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং ৫৭ জন কোনো না কোনোভাবে ফিরে এসেছেন। অন্যরা কোথায় আছেন, কেমন আছেন তার কোনো তথ্যও নেই পরিবারের কাছে। আইনশৃঙ্খলা বাহিনীও কোনো তথ্য দিচ্ছে না তাদের ব্যাপারে। আশোক বলছে, র্যাব, ডিবি, পুলিশ ও গোয়েন্দা বিভাগের পরিচয়ে সাদা পোশাকি বিভিন্ন সময়ে ওইসব ব্যক্তিদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সংশ্লিষ্ট বাহিনী তাদের গ্রেফতার বা আটকের বিষয়টি অস্বীকার করে। পরিচিত কিংবা প্রভাবশালী ব্যক্তিবর্গ অথবা আলোড়ন সৃষ্টি না হলে খুব কমই উদ্ধারের তৎপরতা লক্ষ্য করা যায়। কিছু কিছু ক্ষেত্রে গুম হওয়ার কিছুদিন পর হঠাৎ করেই তাদেরকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হয় বা ক্রসফায়ারে তাদের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। যারা ফিরে আসতে পারে তাদের ক্ষেত্রে নিখোঁজ থাকার সময় কি ঘটেছে তাও জানা যায় না। গুমের শিকার এইসব ব্যক্তিদের নাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক সংস্থা সহ দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর গুম হওয়া মানুষের তালিকায় ঠাঁই পেয়েছে। এই তালিকায় আলিম ওলামা, সাবেক সাংসদ, রাজনৈতিক নেতা ও কর্মীদের পাশাপাশি সম্প্রতি যুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইসলামী পুস্তক প্রকাশক, ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তা। ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান তার ৩ সঙ্গী সহ নিখোঁজ হয়েছিলেন গত ১০ জুন। গত ১৮ জুন তাদেরকে পাওয়া যায় নিজ নিজ বাড়িতে। পুলিশের দাবি, আবু তোহা তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে আত্মগোপনে ছিলেন, আর তার সঙ্গে থাকা বাকি ৩ জনকে তিনি রাজি করান আত্মগোপনে থাকার সময় বিষয়টি কাউকে না জানানোর। এই সময়ে ওই ৩ জনও নিজ নিজ বাড়িতে আত্মগোপনে ছিলেন। গুম হওয়ার পর ফিরে আসলেও নিজ থেকে ৪ জনের কেউই গুম থাকা অবস্থায় কি ঘটেছিল সে সম্পর্কে এখনো পর্যন্ত মুখ খোলেননি। গুমের ঘটনাগুলোর বর্ণনাগুলো প্রায় একই রকম। প্রায় ক্ষেত্রেই আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে ধরে নিয়ে যাওয়া হয়। তাদের হাতে আধুনিক আগ্নেয়াস্ত্রও থাকে। যারা ফিরে আসতে পারেন তারা সাধারণত কোনো কথা বলেন না। তাদের মধ্যে সবসময় এক ধরনের ভয় কাজ করে। মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্র আশোকের সাবেক নির্বাহী পরিচালক নূর খান বলেন, যারা ফিরে এসেছেন তাদের কয়েকজনের সাথে আমি কথা বলতে পেরেছি। তাদের ভাষ্য মতে অপহরণের পর তাদেরকে গোপন জায়গায় বন্দী রাখা হয়। পাহারায় যারা থাকেন তারা প্রশিক্ষিত, আর অপহরণ করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। অপহরণকারীরা প্রশিক্ষিত, তাদের শারীরিক গঠনই বলে দেয় তারা পেশাদার। তিনি বলেন, এই নিখোঁজ হওয়াদের কাউকে কাউকে কয়েক মাস পর গ্রেফতার দেখানোর নজির আছে। নিখোঁজ ও গুম নিয়ে যা একটি বড় প্রশ্নের জন্ম দেয়। নিখোঁজ বা গুমের শিকার যারা হন তাদের পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো সহযোগিতা পান না, উল্টো হয়রানির শিকার হন বলেও অভিযোগ আছে। নূর খান বলেন, এর মাধ্যমে সমাজে একটি ভয়ার্থ পরিবেশের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিককালে আমরা যেটা লক্ষ্য করছি, অপহরণ প্রক্রিয়ায় একটা পরিবর্তন এসছে। সেটা হচ্ছে অতি সংগোপনে এই কাজটি করছে, যাতে কোনো সাক্ষী না থাকে, যাতে কোনো মানুষ সাক্ষ্য দিতে না পারে, এরকম একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি। ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা থেকে তিনি জানান,
ধরে নিয়ে মোটামুটি সবাইকেই আটক রাখা হয় অন্ধকার ঘরে। কাউকে কাউকে চোখ বেঁধে রাখারও ঘটনাও ঘটে। টয়লেটেও নেওয়া হয় চোখ বেঁধে। ফিরে আসা কারো কারো বক্তব্যে রয়েছে বিভিন্ন তথ্য আদায়ে তাদেরকে নানাভাবে জেরাও করা হয়। রাষ্ট্রের তরফ থেকে এক ধরনের লুকোচুরি অবস্থান আমরা লক্ষ্য করছি। এই সমস্ত কারণে কিন্তু জনমনে এক ধরনের ধারণা জন্মে গেছে যে এই ধরনের ঘটনার সাথে, অনেক প্রায় ঘটনার সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো না কোনো অংশের সংশ্লিষ্টতা রয়েছে। প্রিয় দেশবাসী, তাগুত আওয়ামী সরকারের গমের রাজনীতি জনমনে ত্রাস সঞ্চার করে ক্ষমতার মসনদে টিকে থাকার একটি কৌশল ছাড়া আর কিছুই নয়। আমরা আগেও বলেছি, তাগুত হাসিনা এদেশকে পরিণত করেছে একটি ডিটেনশন ক্যাম্পে। সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, পুলিশ ও র্যাব সহ সকল আইন রক্ষাকারী বাহিনীর হাতে জিম্মি দেশের জনগণ। ছাত্রলীগ ও যুবলীগের মতো সরকারি সংগঠনগুলোর নির্মম নির্যাতনের শিকার এদেশের সাধারণ মানুষ। এখানে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। প্রিয় উম্মাহ, এই বর্বর জালিম সরকার ও রাষ্ট্র ব্যবস্থা মূলত জাতিসংঘ কেন্দ্রিক কুফরি বিশ্ব ব্যবস্থার একটি অঙ্গ। যতদিন এই কুফরি বিশ্ব ব্যবস্থা টিকে থাকবে, যতদিন এই তাগুতি রাষ্ট্র ব্যবস্থা টিকে থাকবে, ততদিন মুসলিম উম্মাহর কোনো কল্যাণ নেই। মনে রাখবেন, এই কুফরি বিশ্ব ব্যবস্থা ধীর গতিতে ধাপে ধাপে পৃথিবীর বুক থেকে ইসলাম ও মুসলিমদের নিঃশেষ করে দেওয়ার একটি কার্যকর প্রক্রিয়া। তাই মুসলিম উম্মাহর ঘুরে দাঁড়ানোর পথে প্রথম পদক্ষেপ হল এই কুফরি বিশ্ব ব্যবস্থা ও তাগুতি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে চৈন্তিক ও বুদ্ধিবৃত্তিক জিহাদ ঘোষণা করা।